পুজোটা প্রায় 450 বছরের উপরের পুজো। এটা এত ভয়ঙ্কর সুন্দর তার রূপ, এ যেন নন্দীদের বাড়ি বন্দি। নমস্কার, আগে ট্রিপে আমরা বেরিয়ে পড়েছি, আছে বুম বুম আর সব বন্ধু বান্ধব। এই যে আমাদের গাড়ি, এটা টাটা উইঙ্গার। দেখুন এই গাড়িটিতে আমি আগে চড়িনি, বন্ধু সঞ্জীব এটা ঠিক করেছে। ভিতরে বিশাল স্পেস, এটা যেন আমার মতো একটা ছোটখাটো বাস। এই যে আমার স্ত্রী সব সাজুগুজু হয়েছে প্রচন্ড। ভিতরে কে কে আছে দেখে নি। হ্যাঁ, আমার বন্ধুর বউ, তার ছোট্ট বাচ্চা, হ্যাঁ, আর আমার মা। এই যে আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এই রে, ক্যামেরাটা কাত হয়ে গেছে, যাকে ঠিক আছে। এই যে আমরা সকলে আছি, আছে আমার 1 নম্বর অন্যতম বন্ধু সঞ্জীব। পিছনে কারা কারা আছে, আমার ওয়াইফ এবং আমাদের মোস্ট ওয়ান্টেড, একদম ওর ভোলাপানা মুখ দেখে যাবেন না, ও কিন্তু দুর্ধর্ষ দুষ্টু, আমার প্রিন্সেস। ক্যামেরাটাকে গাড়ির জানলার বাইরে ধরেছি, দেখুন কি সুন্দর নীল আকাশের মধ্যে পেঁজা তুলোগুলো ভেসে আছে। আমি যেন মনের ভুলে পেঁজা তুলো বলে দিচ্ছি মেঘগুলোকে, এত সুন্দর লাগছে না। নিচে সবুজ মাঠ, তার উপরে পেঁজা তুলোর মতো ভেসে আছে মেঘগুলো। এই দেখুন, আমরা এখন একটা সরু রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি, পিঠের রাস্তা, সুন্দর রাস্তা। যদি বাই রোডে আসেন তাহলে কিছু বলবো না, গুগল ম্যাপ দেখে নিন। আর যদি ট্রেনে আসেন তাহলে সোজাসুজি পান্ডুয়া স্টেশনে আসুন, সেখান থেকে টোটো, অটো কিংবা ছোট গাড়ি ভাড়া করে চলে আসুন জামগ্রাম। হ্যাঁ হ্যাঁ, ও আগে বোধহয় বলিনি না, জামগ্রাম যাচ্ছি আজকে। হ্যাঁ, আজকে আমরা মূলত যাচ্ছি জামগ্রাম জমিদার বাড়ির দুর্গাপুজো দেখতে। এছাড়াও ওর কাছেই আছে জামগ্রামেরই ঘোষদের দুর্গাপুজো। আর তারপর ইচ্ছা আছে একটু 108 শিব মন্দির যেটা আছে আপনার বর্ধমানের কালনাতে, সেই কালনার 108 শিব মন্দিরটা একটু দেখে নেব। আমরা এসে পড়েছি, আসার পরেই কিছুক্ষণ চললো ফটো সেশন। আর আমাদের সাথে আরও একটি গাড়িতে আমার আর এক বন্ধুর ফ্যামিলি এসছে। এই যে পিনাকি দেখা যাচ্ছে, ওর বোন এবং ওর জামাই, অন্যান্য সকলে, তার ওয়াইফ, ছোট্ট একটি মিষ্টি মেয়ে, সকলে এসছে। এই যে একটি 8 চালা যতদূর সম্ভব শিব মন্দির। আমরা প্রথমে এগিয়ে যাব ঘোষ বাড়ির দিকে। আসুন শুনে নিই শ্রীমত্তা রবি দেবীর কাছ থেকে তাদের বংশের ইতিহাস এবং পুজোর কথা। এই পুজোটা তাহলে মোটামুটি 150-200 বছর হয়েছে। এই পুজোটা, হ্যাঁ, এই পুজোটা প্রায় 450 বছরের উপরের পুজো। এটা 450 বছর পুরনো পুজো। আজ থেকে 24 বছর আগে, ওদের তখন 272 বছরের পুজো। আচ্ছা, তার আগে পুজো, এটা দিদি। আচ্ছা, ওটা বোন। আচ্ছা, এই পুজোটা তারও আগে। তারপরে নন্দীবাড়ির ওদের নাকি জমিদারি প্রতিষ্ঠিত হয়, তারপরে ওদের পুজো আরম্ভ হয়। আচ্ছা আচ্ছা, ওনাদের থেকে এই জমিদারি পুরনো, অনেক পুরনো জমিদারি। আচ্ছা, কারণ রানী বর্ণমীর সময় থেকেই এই পুজো চালু হয়। তারপর উনি চলে যাওয়ার পর পরবর্তী পর্যায়ে আমরা এই পুজোটা সেই পুজোটাকেই ধরে রেখে আমরা বহন করে চলি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তখনই আমরা আচ্ছা আচ্ছা, তারা ধরে রেখেছে, সেই থেকেই আমাদের এই পুজো চলে আসে। আচ্ছা, আমাদের পুজো কিন্তু আপনাকে একটা পার্টিকুলার যে এই এত বছরের পুজো লিখিত কোনো দলিল এই মুহূর্তে আমরা এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু আপনি যদি নন্দীবাড়ি থেকে জিজ্ঞেস করেন, বলবেন ওটা দিদি, আমাদের বোন। আমাদের মা দুর্গা হচ্ছে এখানে দিদি, আর নন্দীবাড়ির পুজোটা হচ্ছে বোন, ওটা বোন হিসাবে পূজিত হচ্ছে। বোন হিসাবে পূজিত হবে। এবং এই দিদি বোনের কাছে যাবে, ওপাড়ায় যাবে, যাবার পর ওখানে নাচবে, তারপরে বোন কাঁদে উঠবে, তারপরে দিদি কাঁদে উঠবে। এই মাঠটা দেখছেন, যেখানে গাড়ি দেখছেন, এই সামনের মাঠটায়, এই মাঠটায় 7 পা ঘুরবে ঠাকুর। তারপরে আমাদেরই প্রতিষ্ঠা করা পুকুর আছে, যে পুকুর, সেই পুকুরে গিয়ে ঠাকুর বিজয় হবে। এবং এই আগে দিদি হবে, তারপর বোন। আমাদের কাঁধে করে ঠাকুর বিজয় হবে। আমাদের 280 কেজি চাল লাগে ঠাকুরটার পুজো করতে। এই যে বিশালাকায় থালাতে সাজানো, এটা হচ্ছে পুজোর নৈবেদ্য। ঘোষেদের বাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে এই বিপুল পরিমাণ নৈবেদ্য এবং তার কারুকার্য। সুন্দরভাবে, ঠিক যেন মেশিনে দেওয়া আলপনা, তার মাঝে রাখা এত সুন্দর সুন্দর নৈবেদ্য। এই থালাগুলোকে জানি না আপনারা ঠিক কত বড় দেখতে পাচ্ছেন, আসলে এখানে আছে 66 কেজি চাল। 66 কেজি চালের নৈবেদ্য প্রতিদিন মায়ের পুজোতে দেওয়া হয়।
সব মিলিয়ে একবার প্রতি বছরের দুর্গাপুজোতে দেওয়া হয় 7 মণ 20 কেজি চালের নৈবেদ্য। 120টা নারকেলের নাড়ু হয়। আর অষ্টমীর মহাভোগ বিতরণের আগে জামগ্রামে শুধুমাত্র এইটুকু জায়গাতে বৃষ্টি হয়নি, বাকি চারিপাশে বৃষ্টি হয়েছে। মানে আর কি এত বৃষ্টি হয়েছে চারিদিকে, আপনার জামগ্রামে ঢোকার আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এইখানে 2-4 ফোঁটা বৃষ্টি করে বৃষ্টি হয়, চারিদিকে বৃষ্টি হয়েছে। মানে শিকড়টা এখন এখানে রয়ে গেছে, শিকড়টা এখন এখানে রয়েছে। যে যেখানেই থাকুক, আমাদের পুজোর সময় আমাদের সবাই চেষ্টা করে এইখানে এসে বাড়ি পুজোতে অবশ্যই সবাই চেষ্টা করে। আমরা এতক্ষণ কথা বললাম, কার সঙ্গে একটু বলবেন? আমি রুবি ঘোষ। আচ্ছা, হ্যাঁ, আমার কাকিমোহন। আচ্ছা, নমস্কার, খুব ভালো থাকুন আপনারা। এই যে এসে গিয়েছি জামগ্রামের জমিদার বাড়ি, অর্থাৎ নন্দীদের বাড়ি। ডাইনে বিশাল রাসমঞ্চ, ঠিক তার বায়ে হলুদ রঙের তাদের জমিদার বাড়ির একটি অংশ, এবং সামনে নন্দীদের দুর্গা দালান। ঘটনা বহু পুরনো, তখনও কোম্পানির রাজ চলছে। ঠিক সেই সময় হালি শহরের কেউটিয়া গ্রামের লক্ষ্মীকান্ত নন্দীর 2 ছেলে শঙ্কর নন্দী ও কুবের নন্দী পর্তুগিজ বোম্বেটেদের ভয়ে পালিয়ে চলে এলেন বর্তমান জামগ্রামের ঠিক কাছেই মঙ্গলা গ্রামে। সেখানে কিছুদিন থাকার পর তারা চলে এলেন এই জামগ্রামে। প্রথমে কিছুদিন তারা তেলে ভাজার ব্যবসা করতেন। এই ব্যবসা করতে করতেই তাদের সঙ্গে হঠাৎ একদিন পরিচয় হয়ে যায় এক ফকিরের। সেই ফকির তার ঝোলা থেকে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে তাদেরকে ব্যবসা করতে বলেন, এবং সেই একটি স্বর্ণ মুদ্রা থেকেই তারা ব্যবসা শুরু করেন শুকনো লঙ্কা এবং বিভিন্ন মশলাপাতির। ধীরে ধীরে কলকাতাতে গদি খোলেন এবং পরবর্তী পর্যায়ে বিপুল লাভ করে এই জামগ্রামে গড়ে তোলেন নিজেদের জমিদারি। ওপরে কোনো বিশালাকায় ঝাড় নেই, এখানকার ছাদে আছে সুন্দর একটি শামিয়ানা লাগানো। প্রচুর মানুষ আজকের দিনে এখানে ভিড় করেন। এখানকার লোকাল মানুষ তো আছেন, তার সাথে সাথে বাইরের থেকে বহু, সুদূর কলকাতা এবং দুর্গাপুর থেকেও বহু মানুষ আসেন এখানকার পুজো দেখতে। মায়ের সর্বাঙ্গে বহু মূল্যবান গহনায় সজ্জিত। আর সমস্ত জমিদার বাড়ির পুজোগুলোতে আমরা যেরকম দেখি, এখানেও মায়ের অন্য রকম একটা রূপ, যেটা সাধারণ মহল্লার দুর্গা পুজোগুলোতে কিন্তু পাওয়া যায় না। মায়ের চোখের দিকে চোখ রাখা যায় না, এত সুন্দর তার রূপ, এত ভয়ঙ্কর সুন্দর তার রূপ। আমরা এবার বাঁকানো উঁচু উঁচু সিঁড়ি বয়ে উঠে চলেছি দোতলাতে নন্দীদের বৈঠকখানাতে। এই জামগ্রামে জমিদারদের সম্পত্তি রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে, এমনকি ভারতবর্ষে কিছু কিছু জায়গাতেও। ভারতের স্বাধীনতার পর জমিদারি বিলোপ আইন প্রবর্তন হলে ধীরে ধীরে অন্য সমস্ত জমিদারদের মতো নন্দীদের জমিদারিও চলে যায়। কিন্তু নন্দীরা তাদের জমিদারিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। তারা তাদের সমস্ত সম্পত্তি লিখে দেয় তাদের লক্ষ্মী জনার্দন ট্রাস্টির নামে, অর্থাৎ মন্দিরের নামে, এবং তারা নিজেরা থেকে যায় শুধুমাত্র মন্দিরের সেবায়ত হিসাবে। বর্তমানে এই লক্ষ্মী জনার্দন মন্দির ট্রাস্টির নামে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় সম্পত্তি আছে, তার কিছু দখলই আছে, কিছু নন্দীদের এই লক্ষ্মী জনার্দন মন্দিরের দখলে আছে। বৈঠকখানার ভিতরে তৈলচিত্রগুলো দেখলে নন্দীদের কৃষ্টি এবং শিল্পের প্রতি যে আকর্ষণ এবং তাদের যে মার্জিত ভাবনা ছিল এই শিল্পের প্রতি, সেটা বোঝা যায়। কড়িবর্গার ছাদ আর তার নিচে ঠান্ডা এই বৈঠকখানা। এই একটি চিত্র পরবর্তীকালে অঙ্কন করা খুব সুন্দরভাবে, যেখানে নন্দী বংশের সম্পূর্ণ বংশ তালিকা প্রকাশ করা হয়েছে। এই ছবিটা আমার সব থেকে ভালো লেগেছে। কি সুন্দর, এত বছর পরেও যেন এই সেদিন বানানো, কত সুন্দর। কতবার ছুঁয়েছ তনু, ছুঁয়ে গেছো অনুপরমাণু, বলো আজ
বসি সন্মুখ। সুখ কিছু পেলে নাকি শুধুই অসুখ? কত পথ কত কাছে কাছে, দুটি হাত রেখে হাতে হাতে, কত ঘড়ি হলাম যে পার। ভালোবাসা তুমিও কি পেলে নাকি সব হলো ছারখার? এটা আমারই লেখা। এ যেন নন্দীদের বাড়ি বন্দি। কি সুন্দর একটা লাইন না? আমরা নন্দীদের বাড়ির একটি গলি পথে এগিয়ে চলেছি, নন্দী বাড়ির পিছন দিক দিয়ে। এ দেখুন কি সুন্দর একটি জায়গা। হয়তো আগের সময় এখানে কোনো ঠাকুর রাখা থাকতো, কিংবা হতে পারে কোনো সেজের আলো রাখার জন্য এই ব্যবস্থা, যাতে রাত্রিবেলা এই গলিপথ দিয়ে যাওয়ার সময় পথটা আলোকিত থাকে। অলি গলি পথ এ যেন শেষ হয় না। যাকেই জিজ্ঞাসা করি সে বলে এই তো সামনে দিয়ে বেরোবার রাস্তা আছে, অথবা বেরোবার রাস্তা নেই। এইভাবে ঘুরতে ঘুরতে এসে পৌঁছে গেলাম নন্দীদের লক্ষ্মী জনার্দন মন্দিরে। দারুণ একটি আলপনা দেওয়া, মাঝখানে ওপর দিয়ে পায়রা উড়ে যায়, এবং সামনে নন্দীদের বাড়ির মূল কুলদেবতা লক্ষ্মী জনার্দনের মন্দির। দুর্গাপূজার সময় লক্ষ্মী জনার্দন চলে যায় দুর্গা মায়ের মন্দিরে, আবার পুজোর কয়েকটি দিন পরে লক্ষ্মী জনার্দন ফিরে চলে আসেন তার নিজের দেবালয়ে। একটা সময় ভোগ বিতরণ হতো মূলত প্রজাদের জন্য, এখন প্রজা নেই, আছি আমরা, মানে এই দর্শনার্থীরা। কি সুন্দর ভোগ! এখানকার ভোগের টেস্ট আপনাকে টেস্ট করে বলতে হবে যে কেমন। ধনী দরিদ্র সকলে মিলে একই লাইনে আমরা বসে পড়েছি খেতে, এবং শেষ পাতে এলো এই জিনিসটি, রাঙা আলুর চাটনি। ব্যাস, খাওয়া দাওয়া শেষ। জামগ্রাম কোনো মতেই যেন আমাদেরকে ছাড়তেই যাচ্ছিল না, তাই কথা দিলাম আবার আসবো বলেই চুপি চুপি পা বাড়ালাম ফিরতি পথে। চলার পথে আবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। এই যে দুপাশে সার সার রাখা, এগুলো পাট কাঠি, অর্থাৎ যেখান থেকে পাট হয়, এই কাঠি সেই পাটেরই উচ্ছিষ্ট অংশ। এটা পরবর্তীকালে জ্বালানির কাজে মূলত কৃষকরা ব্যবহার করে থাকেন। আজকের পর্ব এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না, আর সুযোগ পেলে অবশ্যই আসবেন জামগ্রাম জমিদার বাড়ি। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অশেষ ধন্যবাদ। ভবিষ্যতেও পাশে থাকুন। আপনারা সকলে ভালো থাকুন। সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সকলে পরিবার নিয়ে সময় কাটান, এবং আপনাদের সকলের জন্য আমার মন থেকে অশেষ শুভকামনা। খুব ভালো থাকুন। নমস্কার, টাটা।